আওয়ামী লীগ সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাপারে খুব সিরিয়াস। এখন তার রাজনৈতিক প্রতিপক্ষকে ধরা যাক, তার রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে বিএনপি বা বিএনপি জামায়াত বা বিএনপির সাথে সমান অন্যান্য দলগুলো। যখনই বিএনপি জামায়াত বা অন্য কেউ এরকম কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়, আওয়ামী লীগ কিন্তু তাদের উপর সাংঘাতিক রকমের খড়গহস্ত হয়, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয় না, যখন তারা শক্তিশালী থাকে তাদেরকে কোনো সমাবেশ করতে দেওয়া হয় না, হামলা মামলা সেগুলি চলতেই থাকে। কেন জানি আওয়ামী লীগ সরকারের মনে হইল যে মোদির বিরুদ্ধে যে প্রোটেস্টটা করা হয়েছে সেইটা আন্তর্জাতিক অঙ্গনকে দেখানো যাবে না। আমার মনে হয়েছে উল্টাটা হয়ে গেছে এবং হয়েছে উল্টাটা, এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। কারণ হচ্ছে আওয়ামী লীগের এই সরকারের আমলে আমরা স্বীকার করি আর না করি, আমরা কে কিভাবে বলি আর না বলি, যে দুটি নির্বাচন হয়েছে সেই দুটি নির্বাচন 2014 এবং 2018 নির্বাচন করতে তুলছি, সেই 2014 এবং 2018 নির্বাচন কোনোটাই আমাদের মন মতো বা আমরা একটা ইলেকশন করছি, ইলেকশন করে অমুক জিতছে তমুক হারছে সেইটার ব্যাপারে আমরা আসলে নিশ্চিত হতে পারি না। একমত হতে হবে যে আমরা আসলে এই মুহূর্তে আন্দোলনটা কিসের জন্য করছি, আমাদের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, আমাদের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, আমরা একটা ভোটের অধিকার চাই সেটা করার জন্য, নাকি পিসমিল বেসিসে মোদি আসলো কেন আমি প্রতিবাদ করলাম, মোদি চলে গেছে এখানকার আন্দোলন শেষ, মানে ঘটনাটা কি? এবং সেখানে আবার গুলি চালানো হলো, গুলি চালানোর ফলে 5 জন সেখানে মারা গেল। মানে আমার কাছে মনে হয়েছে যে যেখানে একটা মানে বাংলাদেশে তো ধর্মীয় অনুভূতির একটা ব্যাপার আছে, সেটা আপনি বাংলাদেশে দেখতে পাচ্ছেন, সেটা ভারতেও দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে ধর্মীয় অনুভূতিতে যে উস্কানি দেওয়াটা, আপনি দেখেন যে হঠাৎ করে আমি বাইতুল মোকাররমে খুব হেভি হ্যান্ডেড রেসপন্স করলাম, তারপরে আবার হাঁটাহাঁটিতে করলাম, এটার কি আদৌ দরকার ছিল? বা সরকার কি আসলে এমনটাই চেয়েছিল যে আমরা মানে মোদি যে সময়টাতে থাকবে সেই সময়টাতে যে রাস্তায় নামবে তাকে আমি গুলি করবো, এরকম একটা পরিস্থিতি হয়ে গেল? প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় না সরকার এটি চেয়েছিল, কিন্তু যদি আপনি বলেন যে এর জন্য কে দায়ী, তাহলে আমি মূলত সরকারকে দায়ী করব, সরকারকে দায়ী করব। এবং যারা আপনি উস্কানিদাতাদের কথা বলেছেন এবং যারা উস্কানি দিয়ে এই পরিস্থিতিটাকে এই অবস্থার মধ্যে এনেছে, যেমন মনে করেন যে হ্যাঁ ঠিক আছে বাইতুল মোকাররমের এখানে পুলিশের অট্রোসিটির এগেনস্টে হাটহাজারিতে কি হলো, থানা আক্রমণ হলো। সেই থানা আক্রমণটা কিন্তু এই যে মাদ্রাসার ছাত্রছাত্রীদের, আজকে আমি হেফাজত ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলতেছিলাম বা একজনের কথা শুনতেছিলাম, তিনি বলতেছিলেন যে দেখেন যারা হেফাজতের এখানে মুরব্বীরা ছিলেন তারা কিন্তু আসলে এই ছাত্রদেরকে নিরস্ত করতে চেষ্টা করেছেন যে না তোমরা এই ধরনের কাজকর্ম করো না, কিন্তু তাদের কিন্তু আসলে নিরস্ত করা সম্ভব হয় নাই। তারা তাদের মানে তাদের মনের বেদনা থেকেই বা যেরকমই হোক সেই জায়গা থেকেই তারা এটা আক্রমণ করতে গিয়েছেন। সরকারের দায়টা আমি এই জায়গার মধ্যে দেখি যে আপনি 200-300 লোকের কথা বলছিলেন, সেই 200-300 লোককে বাইতুল মোকাররমে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে সেভাবে হ্যান্ডেল করা ছাড়াও আরো অন্য কোনোভাবে এটা করা যেত কিনা। কেন জানি আওয়ামী লীগ সরকারের মনে হইল যে মোদির বিরুদ্ধে যে প্রোটেস্টটা করা হয়েছে সেইটা আন্তর্জাতিক অঙ্গনকে দেখানো যাবে না। আমার মনে হয়েছে উল্টাটা হয়ে গেছে এবং হয়েছে উল্টাটা, এবং সেইটাকে তাদেরকে কর্নার করার জন্য মূল যে জায়গা দিয়ে মোদি যাবেন সেই জায়গা থেকে তাদের আলাদা করার জন্য তারা মনে হয় যে মানে আমি ব্যাপারটাকে কিভাবে বলবো আমি জানি না, সরকারের মনে খুব লজ্জা লাগতে শুরু করলো যে বিদেশি একজন মেহমান আসবেন, মানে সরকার এবার এই তাদেরকে আমরা প্রতিবাদ করছি, এই প্রতিবাদ তো আমরা আসলে দেখাতে চাই না, এই প্রতিবাদ দেখলে তো হয়তো ভালো হবে না, সেই জন্য যতটা পারা যায় সেটাকে আয়রন হ্যান্ডেডলি মানে মানে এটা কি বলবো একটা আয়রন ফিস্ট দিয়ে তাদেরকে এক জায়গায় রাখতে বলা হলো। এবং এক জায়গায় রাখার পরে তারা যখন এক জায়গায় থাকার পরে তারা ঢিল ছুটতে শুরু করলেন, কেউ কেউ লাঠি নিয়ে আসতে শুরু করলেন, কেউ কেউ এটার মধ্যে আসলে আরো আক্রান্ত হলেন, তখন পুলিশ আবার তার 4 গুণ আক্রমণের মধ্যে দিয়ে এটার মধ্যে গেল। আপনি দেখবেন এই পুলিশের আক্রমণ থেকে, আপনি বলছিলেন যে হেফাজতের নেতা কর্মীদের কথা বা যারা সেখানে ছিলেন তারা হেফাজত ফেসবুকের যে ফেসবুক আপনি এটি ভালো বলতে পারেন, ফেসবুক মেসেঞ্জারের এই অ্যাপগুলি বন্ধ করে রাখা হয়েছে, এটি সম্পর্কে নিশ্চয়ই আপনি একটু বলবেন, এটিকে আসলে বন্ধ করে রাখা হয়েছে, কেউ কেউ এটি শুধু ভিপিএন দিয়ে চালাতে পারছেন, ভিপিএন ছাড়া কি আর কোনোভাবে ফেসবুক চালানো সম্ভব হচ্ছে না? আমাদের কালকে শোতে আমরা কালকে মন্ত্রী সম রেজাউল করিম আমাদের সঙ্গে ছিলেন, তাকে আমরা জানতে চাইছিলাম, তিনি বলছিলেন যে এটি সম্পূর্ণ মিথ্যা, এরকম কোনো কিছু নাই, তিনি ফেসবুক দেখতে পাচ্ছেন, ব্যাপারটি কি একটু আমাদের যদি একটু বলতেন। আমি ফেসবুকের যে বিবৃতি, ফেসবুক পরিষ্কারভাবে জানিয়েছে যে এই বাংলাদেশে তাদের যে সার্ভিস সেটা রেস্ট্রিক্টেড করা হয়েছে, এবং তারা বলছে যে তারা এই রেস্ট্রিকশন তোলার চেষ্টা করছে আর কি নানাভাবে, এবং তারা এটাও বলেছে যে এই করোনা ভাইরাসের সময় এরকম একটা পরিস্থিতিতে এইভাবে যে ফেসবুকের উপর রেস্ট্রিকশন আরোপ করা হলো এটা কমিউনিকেশনের একটা বাধা হিসাবে দেখা দিবে। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে, এবং ইন্টারনেট স্লো করা হয়েছে নানা জায়গায়, সেটা তো বলাই হচ্ছে, সেটা সরকারের মন্ত্রীরাও বলছেন যে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে কিছু অঞ্চলে। আর ফেসবুকের এই বিষয়টা, ফেসবুকটা এখন কে বন্ধ করেছে সেটা নিয়ে আছে যে বিটিআরসি বলছে তারা করেনি বা মন্ত্রী বলছে তারা করেনি, নিরাপত্তা বাহিনী করে থাকতে পারে, কিন্তু কেউ একজন যে করেছে সেটা ফেসবুক ইতিমধ্যে নিশ্চিত করেছে। একটা বিষয় আমি একটু এখানে আপনাকে বলতে চাই যে ফেসবুকের বিষয়টা থেকে আসলো যে বাংলাদেশে বাক স্বাধীনতা চর্চা বা প্রতিবাদ, আপনার সাথে আমার কথা হচ্ছিল যে আমার যে অভিজ্ঞতা 2018 সালে আমি যে G20 সামিট হলো হামবুর্গে, পুরো হামবুর্গ শহরে আপনার হামবুর্গ শহরে তখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে
প্রচন্ড তোলপাড় চলছে এবং 20,000 পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেখানে হাজারে হাজারে আপনার প্রতিবাদকারী গিয়েছে, যার মানে যত বামপন্থী দলগুলো আছে তারা সেখানে স্টেডিয়াম দখল করে দিনের পর দিন অপেক্ষা করেছে এবং তারা প্রতিবাদ করেছে। পুলিশ কিন্তু বারবার বলেছে যে যারা প্রতিবাদ করবে সেই প্রতিবাদ কর্মসূচি হবে, কিন্তু যারা ভায়োলেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা নিয়েছে। তো প্রতিবাদ করার যে ন্যূনতম স্পেস সেটা কি আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি? আমরা দেখি কি নুরুল হক নূর একমাত্র তাকে দেখা যায় সবচেয়ে বেশি, ইদানিং জুনায়েদ সাকি, তারা নূর দেখা গেল যে আপনার 25শে মার্চ মাত্র 200 বা এরকম 150-200 লোক নিয়ে সে একটা প্রতিবাদ করতে গেল, সেখানে তাকে পুলিশ ছাত্রলীগ পিটালো, তার বেশ কিছু কর্মীকে ধরে নিয়ে যাওয়া হলো। গত কালকে আপনার হচ্ছে আমরা দেখেছি যে ইসের সামনে আপনার প্রেস ক্লাবের সামনে নুরুল হক নূর আবারও একই অবস্থা, সে ওখানে গেছে 30-40 জন নিয়ে, সেখানেও তাকে মোটামুটি পুলিশ ধরে টরে ওকে ওখান থেকে বের করে দিল। তো ন্যূনতম যে মানে আপনার একটা প্রতিবাদ করা, কোনো একটা ইস্যুতে রাস্তায় নেমে কথা বলা, এই জায়গাটার মানে এই জায়গাটাকে এখন বন্ধ করে দিতে হবে বাংলাদেশ উন্নয়নের জন্য। আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি দেখবেন যে আওয়ামী লীগ সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাপারে খুব সিরিয়াস। এখন তার রাজনৈতিক প্রতিপক্ষকে ধরা যাক, তার রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে বিএনপি বা বিএনপি জামায়াত বা বিএনপির সাথে সমান অন্যান্য দলগুলো। যখনই বিএনপি জামায়াত বা অন্য কেউ এরকম কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়, আওয়ামী লীগ কিন্তু তাদের উপর সাংঘাতিক রকমের খড়গহস্ত হয়, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয় না, যখন তারা শক্তিশালী থাকে তাদেরকে কোনো সমাবেশ করতে দেওয়া হয় না, হামলা মামলা সেগুলি চলতেই থাকে। কিন্তু আওয়ামী লীগ কি করে, এই যে ধরেন ইস্যু ভিত্তিক আন্দোলনগুলো, সেগুলি কোটা সংস্কার হোক, সেগুলি নিরাপদ সংস্কার চাই আন্দোলন হোক, সেগুলি মোদির বিরুদ্ধে হোক, সেই ইস্যু ভিত্তিক আন্দোলনগুলিকে আওয়ামী লীগ একটা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ এটা থেকে দূর থেকে এটা অবজার্ভ করে এবং দূর থেকে দেখে, কেমন জানি সে মনে হয় যে একটু টলারেট করে। আওয়ামী লীগ চিন্তা করে দেখে যে হেফাজত যতই বাড়ুক সে তার একটা কন্ট্রোলের মধ্যে থাকে। কিন্তু আমার যেটা দেখার ব্যাপার যে আওয়ামী লীগ কিন্তু যা কন্ট্রোলের মধ্যে থাকে না, এই সরকার যখন যা কন্ট্রোলের মধ্যে থাকে না তার বিরুদ্ধে খড়গহস্ত হতে পিছপা হয় না। আওয়ামী লীগ মনে করে কিন্তু এখনো হেফাজত তার কন্ট্রোলের মধ্যে আছে। আপনি বাক স্বাধীনতার কথা বলতেছিলেন, আমি দেখতেছি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো রকম কথাবার্তা বলুক, সেইটাকে আওয়ামী লীগ এক ধরনের একটা নামকরণ করতে চেষ্টা করে, এক ধরনের সংজ্ঞায়ন করতে চেষ্টা করে, এক ধরনের ব্র্যাকেটবন্দি করতে চেষ্টা করে, তারপরে সেইটাকে একটা আলাদা করে সেটাকে ধ্বংস করতে বা সেটাকে নির্মূল করে দিতে একটা জায়গায় চলে আসে। এই জায়গাতে আমার একটা প্রশ্ন আছে, দুঃখিত, সেটা হচ্ছে এই যে হেফাজতে ইসলামের কথা আপনি বলছেন যে তার অবস্থান পরিষ্কার করতে হবে, এবং গত কয়েক বছরের প্রেক্ষাপটে কি তাহলে কি বিষয়টা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে বাংলাদেশে আমরা জানি বিএনপি একটা বিরোধী দল, বা নুরুল হক নূর আমি বামপন্থী দল, ডানপন্থী যেসব দল আছে তারা সব ছাপিয়ে এখন কি হেফাজতে ইসলামী বাংলাদেশের প্রধান বিরোধী দলের মতো চলে আসছে? হেফাজতে ইসলাম আনুষ্ঠানিকভাবে একটা অরাজনৈতিক দল, কিন্তু আমরা যে প্রেক্ষাপটে এখন যেটা দেখছি সেক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে এটাই কি এখন একটা বিরোধী দল এরকম? হ্যাঁ, ব্যাপারটা এরকমই, এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। কারণ হচ্ছে আওয়ামী লীগের এই সরকারের আমলে আমরা স্বীকার করি আর না করি, আমরা কে কিভাবে বলি আর না বলি, যে দুটি নির্বাচন হয়েছে সেই দুটি নির্বাচন 2014 এবং 2018 নির্বাচন করতে তুলছি, সেই 2014 এবং 2018 নির্বাচন কোনোটাই আমাদের মন মতো বা আমরা একটা ইলেকশন করছি, ইলেকশন করে অমুক জিতছে তমুক হারছে, সেইটার ব্যাপারে আমরা আসলে নিশ্চিত হতে পারি না। তার ফলে মাঠের আন্দোলনের একটা জায়গা, মানে রাজপথের আন্দোলন বা এর আন্দোলনের একটা জায়গা তৈরি হওয়া দরকার। আওয়ামী লীগ সফলতার সঙ্গে এইটা পারছে এবং বিএনপিও তার জন্য দায়ী যে রাজপথের বিরোধী দল এখন আর বিএনপি নাই, কারণ বিএনপি সেই সাংগঠনিক শক্তি ধীরে ধীরে দুর্বল হয়েছে বা বিএনপি সেই সাংগঠনিক ইচ্ছাও নাই। তো বিএনপির কিছু সংখ্যক হেড কাউন্ট দরকার, যে হেড কাউন্টটা আগে জামাতে ইসলামী ছিল, যে জামাতে ইসলামী এখন মাঠে অনুপস্থিত নানা কারণে। তাহলে এখন মাঠে যারা উপস্থিত, অর্থাৎ কওমি মাদ্রাসা ভিত্তিক একটা অরাজনৈতিক সংগঠন যেটাকে আপনি বলতেছেন হেফাজতে ইসলামী, যার প্রত্যেকজন নেতাই আবার কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলগুলির সাথে সম্পৃক্ত, তারা মাঠের ফোর্স হিসাবে তারা মাঠে নামাতে পারতেছেন কাদেরকে? তার অনুসারীদের, তাদের ছাত্রছাত্রীদের। তারা সবাই দেখবেন আপনি, তারা কিন্তু শিক্ষক, সবাই হেফাজত ইসলামের যারা নেতৃবৃন্দ আছে তারা সবাই শিক্ষক, তাদের ছাত্রছাত্রীদের, তাদের অনুসারীদের, তাদেরকে মাঠে নামাতে পারতেছেন। এবং এই পর্যন্ত 2013 থেকে 2021 পর্যন্ত এই হেফাজতে ইসলামের সকল ধরনের কার্যক্রমের পিছনে বা সকল ধরনের কার্যক্রমকে আমি যদি বলি একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে নিজেদেরকে তারা দাঁড় করাচ্ছে, তারা একটা বার্গেনিং পয়েন্ট নিয়ে সরকারের সাথে আলোচনায় মুখোমুখি হইতেছে এবং তারা তাদের লাভটা নিয়ে এসে বাইরে আসতেছে বা লসটা বা মেনে বসতেছে। এইটা অত্যুক্তি করা হবে না। আমার কথা হলো, যারা লোক মারা গেছে আজকে 13 জন হোক, 23 জন হোক, 33 জন, 33,000 হোক, তারাও বাংলাদেশি লোকজন। যারা তাদের উপরে গুলি চালাইছে তারাও বাংলাদেশের লোকজন। যাদের কারণে এই আন্দোলনটা হইতেছে তারাও বাংলাদেশি লোকজন। যারা এই যে নতুন ইন্টারসিটি ট্রেনকে মানে ঢিল মারা ধ্বংস করে ফেললো, যারা আলাউদ্দিন খান ধ্বংস করে দিল, তারাও বাংলাদেশের লোক। এই যে বিভক্তিটা, লাইব্রেরিতে আগুন দিচ্ছে, এই যে বিভক্তিটা সৃষ্টি হচ্ছে, এই বিভক্তির দায় নিতে হবে। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় এই বিভক্তির জন্য দায় হচ্ছে সরকারের,
অর্থাৎ আওয়ামী লীগ যে আছে তার হলো হেফাজতকে নিয়ে এক ধরনের খেলার, আর হেফাজত নেতৃবৃন্দের যে তাদের সেই যেই সোকল্ড অবুঝ বা যারা একটু কম বোঝে, যাদেরকে বিভিন্নভাবে অন্য অনেক কিছু বোঝানো সম্ভব, তাদেরকে সামনে আইনা যে এক ধরনের সংঘর্ষমূলক পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া, সেই দায় তাদেরকে নিতে হবে। এবং এই দুই দায় না নিয়ে আপনি যদি একটা বিভেদের জায়গা থেকে আপনি এটা রাখেন, তাহলে এই বিভেদ কখনো শেষ হবে না। কিন্তু এই বিভেদ দিয়ে কোনো কিছু অর্জিত হবে না। আমি আপনাকে বলে রাখতেছি, আজকে একমত হতে হবে যে আমরা